বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা কিছুটা এখানে প্রাসঙ্গিক সেই অর্থে বলি। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের যার নেতৃত্বে চলছেন জনাব তারেক রহমান, তিনি তো নির্বাচনের আগেই স্পষ্ট করেছেন, মানে এই যে সবার আগে বাংলাদেশ স্লোগানটা, এটা যেমন একটা স্লোগান তেমনি এটা আসলে একটা গাইডিং প্রিন্সিপালও। সেই দিক থেকে একাধিক জায়গায় তিনি স্পষ্ট করেছেন যে জাতীয় স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে, বাংলাদেশের স্বার্থ, জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, তার ভিত্তিতে আমাদের বিভিন্ন বিষয়ে নীতি কিংবা যে কোনো পদক্ষেপ গ্রহণ করা সেটা গ্রহণ করা হবে। এখন সেটা তো প্রতিফলনটা বিভিন্ন কেস বাই কেস আমরা দেখতে পারি, বিভিন্ন নীতির ক্ষেত্রে দেখতে পারি যে কতটা আসলে সেই অবস্থানটার প্রকাশটা ঘটলো, প্রতিফলিত হলো। এইখানে আমাদের দেশের যে সক্ষমতার প্রশ্ন, নানা ধরনের সক্ষমতার দিক আছে। মানে এখানে যেমন আলোচনা হলো যে আমাদের প্রশাসনের সক্ষমতার জায়গা, সরকার যে পরিচালিত হয়, তো সরকারের নেতৃত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন, তারা মন্ত্রী পরিষদ গঠন করেন, কিন্তু সরকার তো চলে মূলত তার প্রশাসনিক ব্যবস্থার মধ্যে, এবং সেইখানে প্রশাসনিক কর্মকর্তারা, এখানে দুইজন সাবেক সচিব, আরও হয়তো কেউ আছেন, তারা এই সরকার পুরো ব্যবস্থাপনার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে, তারা রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে। আমাদের এখানে দেখা গেছে যে এই জায়গাটায় বড় আকারে সমস্যা আছে, যেটা আমরা অবসরপ্রাপ্তদের মুখে যেভাবে শুনতে পাই, ইন সার্ভিস অবস্থায় একই রকমভাবে বলা হলেও কোনো এক কারণে এগুলো আসলে সবসময় পরিবর্তিত হয় না। একটা দিক খুব খোলা চোখে দেখা যায় যে মানে দক্ষতার একটা সমস্যা, কিন্তু দক্ষতার সমস্যাটাকে বললে মনে হবে যেন আমাদের অফিসাররাই বিশেষভাবে তাদের দক্ষতার সমস্যায় ভুগছেন। এটা আসলে নীতিগত প্রশ্নের সাথে যুক্ত যে আমাদের দেশে প্রশাসনকে যে নীতিতে দেখা হয়েছে, কাজে লাগানো হয়েছে, তার ফল তৈরি হয়েছে যে আমাদের প্রশাসনের কর্মকর্তারা যে মাত্রায় দক্ষ হয়ে উঠতে পারতেন, যে মাত্রায় তাদের আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব নিয়ে দেশের স্বার্থে কাজ করতে পারতেন, অনেকগুলো জায়গায় এখানে গ্যাপ তৈরি হয়েছে। তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, তাদেরকে নানাভাবে এই যে এনেবল করা, মানে সক্ষম করে তোলার জন্য যে উদ্যোগগুলো দরকার সেইটাতে নাই। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে দুনিয়াব্যাপী, মানে এটাও তো, মানুষ তো দক্ষ হয়ে জন্মায় না, তাকে তো সেই জায়গায় যেতে হয়। তো সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো, সেখানে খুব বড় আয়োজন নেই। মানে আমি অন্তত 3 মাসের অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে আয়োজনটুকু আছে, সেই আয়োজন দিয়ে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতার জায়গা অর্জন করতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন থেকেই যায় সবসময়। অন্য দিক থেকে আরেকটা জিনিস আছে যে তাদের পলিটিক্যাল উইলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওইটাই আমার মনে হয় 1 নম্বর, দেন দক্ষতা আসে। পলিটিক্যাল উইলটা যদি থাকে তাহলে হয়তো এটা ফলো করবে, অর্থাৎ মানে এখন যারা যতটুকু আছেন আন্তরিকতা, দেশপ্রেম দিয়ে তারা সেই আত্মবিশ্বাসের সাথে কাজটা করতে পারবেন। যদি কোথাও দক্ষতাজনিত সমস্যা থাকে সেগুলো তৈরি করার ব্যাপারে উদ্যোগ নেওয়া যাবে। তো যে কথাটা বলতে যাচ্ছি যে আমাদের প্রশাসনকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে পলিটিক্যাল উইল সরকার তৈরি করছে, যে আমরা জাতীয় স্বার্থে আমাদের প্রশাসনকে কাজে লাগাতে চাই, এবং প্রশাসনের ক্ষেত্রে সাধারণ দৃষ্টিভঙ্গি যেটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে পারফরমেন্সের উপরেই তাদের সমস্ত মূল্যায়নটা হবে, কে কি পারফর্ম করছে সেটার উপরে ভিত্তিতে মূল্যায়ন হবে। পলিটিক্যাল যে বিবেচনা সেগুলোর চাইতে এখানে প্রত্যেকের পারফরমেন্সকেই প্রধান করা হবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ মানে একটা চেঞ্জ আমাদের কাছে, অবশ্যই এটা বলতে হবে, কেননা রাজনৈতিক বিবেচনা থাকলেই এক ধরনের তৎপরতা শুরু হয়, পারফরমেন্স বিবেচনা যখন প্রধান হয় তখন প্রত্যেকেই তার নিজ ক্ষেত্রে তার পারফরমেন্সটা যতটা সম্ভব আপ টু দি মার্ক
সেইটাতে যেতে হয়। এবং এই ডিরেকশন চেঞ্জের ফলে হ্যাঁ যে সমস্যাগুলো এখন তৈরি হচ্ছে সেগুলো সমাধানের উদ্যোগ নিয়েও ভাবা হচ্ছে। যেমন আমরা একটা প্রসঙ্গে আসতে পারি যে আমি যে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অথবা কাজ করছি সেটার সাথে যুক্ত থেকে পরিকল্পনা মন্ত্রণালয় মূলত পাবলিক ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে। এখন এই পাবলিক ইনভেস্টমেন্ট এইটার ম্যানেজমেন্টে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনারা সবাই জানেন গতকালকে এডিপি গ্রহণ করা হয়েছে, 3 লক্ষ কোটি টাকার এডিপি একটা ঘোষিত হয়েছে। এখন এর আগের বছরে রিভাইজড এডিপি যদি দেখা যায় যে সেটা 2 লক্ষ কোটি টাকার, তার যে বাস্তবায়ন হার সেটা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছেন এবং সেটা তার লুকানোর কিছু নেই, এটা তো ঘোষিত যে এই মুহূর্তে কত বাস্তবায়ন হচ্ছে, জুন নাগাদ যে শেষ পর্যন্ত কত দাঁড়াবে। তো সেই জায়গা থেকে বলা যায় যে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টটাই এখন বাংলাদেশে একটা খুবই বড় সমস্যার জায়গায় দাঁড়িয়েছে। এখন সেখানে যখন পলিটিক্যাল উইলটা স্পষ্ট হচ্ছে তখন আমাদের এই পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কেন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হয়, কেন প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি ঘটতে থাকে, কেন প্রকল্প বাস্তবায়নের যাচাই বাছাইকরণ পরীক্ষা নিরীক্ষাকরণের মধ্যে ইনফ্লেটেড বাজেট থাকে, কেন প্রকল্পগুলোর মধ্যে কোনো ইন্টিগ্রেশন থাকে না, কেন অপটিমাইজেশন হয় না, এবং আমরা আসলে পিসমিল প্রকল্প নেই, বরং মানে একটা 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 সুনির্দিষ্ট প্রোগ্রাম তার অধীনে যে কতগুলো প্রকল্প যার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে একটা অর্জন ঘটবে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে এই জায়গাটা তৈরি হয় না। দেখা গেল একটা প্রকল্প তৈরি হচ্ছে, তার সাথে কমপ্লিমেন্টারি যে প্রকল্পগুলো সেগুলো আসলে অনুপস্থিত, সেগুলো হয়তো অনেক পরে নেওয়া হচ্ছে, এর মধ্যে অন্য প্রকল্প আসছে এবং এর মধ্যে সঙ্গতি না থাকাতে একটা পর্যায়ে গিয়ে যে প্রকল্পটা বাস্তবায়ন করা হলো সেটার ইম্প্যাক্টটাও ধীরে ধীরে নাই হয়ে যেতে থাকে। এইভাবে পাবলিক মানির যে বিপুল অপচয় অথবা ঘটছে, তো সেইগুলোর ক্ষেত্রে পরিবর্তনের জায়গাটা পলিটিক্যাল উইল যখন তৈরি হয় তখন আমার মনে হয় যে প্রশাসনও সেই অনুযায়ী তাদের নিজেদেরকে প্রস্তুত করেন এবং সেই ক্ষেত্রে তাদের যদি প্রয়োজনীয় আরও অনেক দক্ষতা বৃদ্ধির ব্যাপার থাকে, আরও অনেক গবেষণার বিষয় থাকে, সেইগুলো করার বিষয়ে যেমন এখন আমরা অনেকগুলো বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি। তো এটা একটা ধরেন সিগনিফিকেন্ট চেঞ্জের বিষয়। আরেকটা জায়গা সরকারের দিক থেকে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে যে দেশীয় উদ্যোগকে গুরুত্ব দিতে হবে। আমাদের দেশীয় মানে আমরা এই নয় যে মানে ফরেন ইনভেস্টমেন্ট কোনো মানে হচ্ছে না, সরকার পাবলিক ইনভেস্টমেন্ট যদি যথেষ্ট মাত্রায় ভালো পারফর্ম করে এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি সেটা বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে একটা অর্থনীতিতে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে এবং সেই ক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগটা বৃদ্ধি হবে। সেখানে দুটো উদ্যোগ সরকারের জায়গা থেকে আছে। একটা হচ্ছে যে কিভাবে ব্যবসা বাণিজ্য সহজ করা যায়, ইজ অফ ডুইং বিজনেস, আর একটা হচ্ছে কস্ট অফ বিজনেস, ব্যবসা বাণিজ্যকে মানে কি বলে এটাকে কমিয়ে মানে তার ব্যয় কমিয়ে আনা, সুলভ করা আর কি, ব্যবসা বাণিজ্যকে সুলভ করা তার এবং এইটার যে সহজ করা, এই দুটো কাজ নানা অর্থনৈতিক অনঅর্থনৈতিক ব্যারিয়ার থাকে। আমাদের এখানে যেভাবে লাইসেন্সিং, যেভাবে এক একটা সামান্য স্মল এবং মিডিয়াম লেভেলের উদ্যোগ নিতে গিয়ে একজনকে যে পরিমাণে তার যতগুলো অফিস ঘুরে যত ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাতে তার ইনভেস্টমেন্টের বড় অংশ চলে যায়, সময় চলে যায়, ধৈর্য যদি ঘটে, তো নানা রকম অবস্থা এখানে সৃষ্টি হয়। এই ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের জায়গা আনা, এবং সেটা যেমন দেশীয় উদ্যোক্তাদের ক্ষেত্রে বিদেশি উদ্যোক্তাদের জন্য, কারণ এখানে যদি বিদেশি উদ্যোক্তারা আসবে তখন যখন তারা বিনিয়োগের পরিবেশটা পাবেন, সেইটা যেমন ইনফ্রাস্ট্রাকচারগত, সেটা যেমন এনার্জি সহ অন্যান্যগত, তেমনি এই ধরনের আইনগত অনেকগুলো ব্যাপারও এখানে যুক্ত আছে। এবং আইনগত দিক থেকে যেমন লাইসেন্সিং একটা ব্যাপার, ওয়ান স্টপ সার্ভিস পাওয়ার একটা ব্যাপার, তেমনি আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা রেমেডি পাবে কিনা, আইনগত তাদের যে সুরক্ষা সেই জায়গাগুলো তারা পাবে কিনা, তো সেই সব দিকগুলোতে কাজ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ফোকাসটা হচ্ছে গতকাল এনএসসি মিটিংয়েও মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছেন যে দেশীয় উদ্যোক্তাদের দেশীয় বিষয়টাকে আমাদের অবশ্যই গুরুত্বের সাথে সবসময় সাথে রাখতে হবে এবং আমাদের সক্ষমতা বিল্ড আপ করতে হবে। আমরা
বিশ্বের সাথে যুক্ত হচ্ছি, যুক্ত হয়ে গেছে অনেক আগেই, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই যে বৈশ্বিকীকরণ চলছে সেইটার মধ্যে আমাদের নিজস্ব ভিত্তি নির্মাণ এইটা একটা প্রায়োরিটির জায়গা। আর এইখানে যে কথাটা বলা হয়েছে সেটা ইনফ্যাক্ট আজকে সকালে আমরা দুটো প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে এই প্রসঙ্গটি আলোচনা হচ্ছিল যে টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আমরা এখানে কি ক্লজ আছে, এবং এইটা এখন খুব প্রায়র ইস্যু। কারণ আমাদেরকে ক্রমাগত নতুন নতুন টেকনোলজির মধ্যে যেতে হচ্ছে। সেটা আপনি ধরেন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেমন এমআরটি, এই যে মানে কি বলে এটাকে, মেট্রো রেল সিস্টেমের মধ্যে যাচ্ছি, তেমনি সমস্ত দিক থেকে অটোমেশনের দিকে যাওয়া হচ্ছে বিভিন্ন আমাদের ব্যবস্থাপনাগুলো পরিচালনার ক্ষেত্রে। সেটা একেবারে ট্যাক্স ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি এই যে প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রেও। আর অন্য দিক থেকে দুনিয়ায় তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ঢুকে পড়েছে। এখন এরকম একটা পরিস্থিতিতে টেকনোলজিতে যদি আমরা নিজেরা ইকুইপ না থাকি তাহলে কমপ্লিটলি আমরা মানে পরনির্ভরশীল হয়ে পড়ব, এবং সেই দিক থেকে টেকনোলজি ট্রান্সফারও সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রায়োরিটির জায়গা। এখন এইগুলোর সমন্বয় কিভাবে হবে, মানে আমাদের দেশীয় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও দেশীয় উদ্যোক্তাদের সাথে রাখা, আমাদের টেকনোলজি ট্রান্সফারের প্রশ্নগুলোকে গুরুত্বের সাথে বিবেচনায় রাখা, এবং এইটার মধ্য দিয়ে একটা সমন্বিত এবং ভাইব্রেন্ট একটা বেসরকারি বিনিয়োগ জায়গা তৈরি করা। সেটা যেটা যেটা বলা হয়েছে যে একটা কর্মসংস্থানমুখী বিনিয়োগ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, যেটা আবার একই সাথে ইনক্লুসিভ, মানবিক এবং কল্যাণমুখী। সেইটা করার শর্তগুলো মানে ডেফিনেটলি তৈরি হয় যে বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ, যে কোনো মূল্যে বিনিয়োগ, যে কোনো মূল্যেই মানে কেবল মানে যারা বিনিয়োগকারী তাদের স্বার্থই দেখা, এইটা কিন্তু সরকারের পলিসি না। বরং সরকার শুরু করেছে সোশ্যাল সেফটি নেট থেকে পাবলিক সেফটির জায়গাটাকে গুরুত্ব দিতে 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 একটা বিনিয়োগ বান্ধব কিংবা পরিবেশটা তৈরি করা, ভঙ্গুর একটা অর্থনৈতিক ব্যবস্থা থেকে তাকে ধীরে ধীরে উত্তরণের জায়গায় নিয়ে যাওয়া, এই পথটা তৈরি করতে চেষ্টা করছে। তো এখন এই কথাগুলো বলাটা আমরা যতটা আমাদের সরকারের পলিসি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি সেই জায়গা থেকে বললাম। আসলে কয়েকটা কথা এবার আমি নিজের জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে এই কথাগুলো আমরা আগেও অনেক বারবার বলেছি, যে একটা হচ্ছে যে একটা দেশে বিদেশি বিনিয়োগ, আমার মনে হয় যে কৌশলগত আজকে যে এজেন্ডা, মানে কৌশলগত সম্পদের দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার, কথাটা উল্টো, যে বিদেশি বিনিয়োগ আসছে সেটাকে আমরা কিভাবে দেখছি, মানে সেই দিক থেকে জায়গাটা, এটা তো আজকের আলোচনা নতুন নয়, এই আলোচনা বহুকাল ধরে হচ্ছে। এবং এই আলোচনাগুলোর মধ্যে যে তর্কটা এক সময় ছিল খুব মানে আনক্রিটিক্যাল এফডিআই মানে ওয়েলকাম করা আর কি, যে কোনো মূল্যে বিদেশি বিনিয়োগ আসলে আমরা খুশি হয়ে যাচ্ছি, বিবেচনাগুলোর জায়গাটা খুব স্পষ্ট হয়নি। সেই ক্ষেত্রে একটা গবেষণার কথা আমরা নিজেরা অনেকবার তুলেছি বিভিন্ন আলোচনায়। এই গবেষণাটা ওয়ার্ল্ড ব্যাংকই করেছিল, যে দুনিয়াব্যাপী বিভিন্ন দেশে কি ধরনের ইম্প্যাক্ট হয় বিদেশি বিনিয়োগের, এবং সেখানে তারা 4টা ক্যাটাগরি করেছেন। বাংলাদেশ যে লিস্ট ডেভেলপমেন্ট দেশের ক্যাটাগরিতে, যেসব দেশে বিদেশি বিনিয়োগের যে আসে এবং সেই বিদেশি বিনিয়োগের ফলে যে মুনাফা তৈরি হয় সেটা যদি পুনর্বিনিয়োগ না হয়, পুনর্বিনিয়োগ হচ্ছে নাকি ক্যাপিটাল পুরো চলে যাচ্ছে, 2 নম্বর হচ্ছে যে এখানে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে কিনা, 3 নম্বর হচ্ছে যে সেখানে একটা কম্পিটিটিভ জায়গা তৈরি করতে পারছে কিনা বাজারে, সেটা যদি না হয় তাহলে এই ধরনের দেশগুলোতে বিদেশি বিনিয়োগ সবসময় ইতিবাচক প্রভাব ফেলে না। ওয়ার্ল্ড ব্যাংকের গবেষণায় বলছে যে অনেক ক্ষেত্রে নেতিবাচক হয়। তো সেই জায়গা থেকে এইটা কিন্তু একটা দেশের নিজস্ব পলিসির ব্যাপার। আমরা যে জায়গাটা দেখেছি যে আমাদের দেশের শাসকরা এই যে দেশের বিদেশি বিনিয়োগকে তারা আহ্বান করছেন, কিন্তু সেইটার জন্য যে দেশের জন্য যে উপযোগী পরিবেশটা তৈরি করা সেটা করার হয়নি অনেক ক্ষেত্রে, যার ফলে যে ইতিবাচক সাফল্য পাওয়ার আমাদের সুযোগ ছিল সেটা আমরা
করতে পারেনি। বহু দেশ আবার বিদেশি বিনিয়োগকে কাজে লাগিয়ে একটা ইতিবাচক সাফল্যের জায়গাতে গিয়েছে, কারণ তারা ওই নিজেদের যে সক্ষমতা বলি, নিজেদের বাজারের জন্য যে কম্পিটিটিভ জায়গাটা বলি, টেকনোলজি ট্রান্সফারের জায়গা বলি, এমনকি পুঁজি পুনর্বিনিয়োগের যে শর্তাগুলো বলি, সেগুলো তারা তৈরি করেছেন। বাংলাদেশে বর্তমান সরকারের একটা জায়গা, মানে এখন পর্যন্ত যে পলিটিক্যাল কমিটমেন্ট ঘোষিত হয়েছে এবং মানুষের কাছে গিয়েছে, সেই জায়গা থেকে স্পষ্টতই মানুষও জানেন, সরকারের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা অনেক ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের এই নিজস্ব ভিত্তি নির্মাণ করে তার সাথে বিদেশি বিনিয়োগকে যার একটা সংমিশ্রণ ঘটিয়ে এখানে একটা বিনিয়োগ নির্ভর, ইনক্লুসিভ এবং মানে যাকে বলে ন্যায্য, মানে যেখানে একটা সকলের জন্য ন্যূনতম মর্যাদা এবং অধিকারের জায়গা থাকবে, সেই রকম একটা ব্যবস্থা গড়ে তোলার প্রতিজ্ঞা আছে। তো আমরা আশা করি সামনের দিনগুলোতে আমরা আরও স্পষ্ট অথবা কেস বাই কেস এর প্রতিফলনগুলো দেখতে পাবো, এবং সেই ক্রিটিক্যাল জায়গাটা সমাজের মধ্যে তৈরি হওয়া দরকার। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার সরকারের অবস্থান বিদেশি বিনিয়োগ এবং একটু অপেক্ষা করছে কিছু লোকজন, আমি সরি।